ছোট দাঁড়িয়ে একটা মার্কা আছে, মার্কাটা কি জানেন? এটার নাম হইল জামাত মার্কা। এই দাড়িগুলা দেখে এরা প্রত্যেকদিন হাজার হাজার ইউটিউবে ছাইরা বলে বিএনপি দুর্নীতিবাদ। আমাদেরকে কেউ চোর কও, আমাদেরকে দুর্নীতিবাদ বলো। ইয়েস, একটা মানুষের জন্য বা দলের জন্য এর চেয়ে খারাপ ফিলিংস কি হতে পারে? যে জিনিসটার জন্য এত বছর অপেক্ষা, এত আশা, এত কল্পনা, এত আয়োজন, অনেকে মাঠে নেমে গেছে, এলাকাতে নেতৃত্ব দিচ্ছে, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবো, সেই দলটাই মাইনাস হওয়ার পথে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের হাতে তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা অস্ত্র তুলে দিয়েছেন। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পকে তারা এখন প্রেসিডেন্ট মানেন বলেই মনে হয়। তাদের একজন প্রধানমন্ত্রী আছে, নরেন্দ্র মোদী, একটা প্রেসিডেন্টও তারা সাম্প্রতিক সময় পেয়েছেন, এবং এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মিলে ডক্টর ইউনূসের সরকারকে ছেটিয়ে বিদায় করবেন বা ভবিষ্যতে সরকারকে ছেটিয়ে বিদায় করে তারা দেশে ক্ষমতা দখল করবে, এসব খোয়াব টোয়াব। মানুষের জন্য বা দলের জন্য এর চেয়ে খারাপ ফিলিংস কি হতে পারে? যে জিনিসটার জন্য এত বছর অপেক্ষা, এত আশা, এত কল্পনা, এত আয়োজন, অনেকে মাঠে নেমে গেছে, এলাকাতে নেতৃত্ব দিচ্ছে, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবো, সেই দলটাই মাইনাস হওয়ার পথে। তবে কোনো আইনের মাধ্যমে না, কোনো রকম সিস্টেমের মাধ্যমে না, একটা কৌশলের মাধ্যমে। আর এই কৌশলটা হচ্ছে ছাত্রদের যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে ডক্টর ইউনূসের পরামর্শে। কারণ তিনি ছাত্রদের বলছিলেন, তোমরা নামো, মানুষ তোমাদের ভোট দিবে, তোমাদের হাতেই নেতৃত্ব থাকা উচিত, জুলাই আগস্টের এই ফসলটার অরিজিনাল দাবিদার তোমরা। তো সেই জায়গায় অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অবস্থা কি? বিশেষ করে বিএনপি হতাশ, নির্বাচনের জন্য সুন্দরভাবে গুছিয়ে ভদ্রভাবে ডক্টর ইউনূসকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোথাও না কোথাও সরকার কোন দিকে যাচ্ছে এটা নিয়ে অনেকটা ধোঁয়াশা বিএনপি নেতাকর্মীদের মনে এবং হাই অথরিটি যারা আছেন তাদের মনে। এর মধ্যে একজন হচ্ছে বিএনপির খুবই পপুলার একজন নেতা, অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলছেন যে বিএনপিকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে, বিএনপি যেন নির্বাচনে না আসতে পারে এবং নির্বাচন যেন না হয় সেই চক্রান্ত হচ্ছে। তো তিনি আপনার এখানে ছাত্রদেরকে বলছেন যে তোমরা যদি রাজনীতি করে মাঠে আসো। আবার জামাতকেও তিনি কিন্তু ধরছেন। জামাতের উদ্দেশ্যে তিনি বলছেন, তারা আজকে স্লোগান দেয় 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ। এখন নির্বাচন যদি হয় বিএনপি 80% ভোট পাবে, আপনারা 10% ভোট পেলে সেলুট দিবে, মানে একটা নির্বাচন হলে জামাত 10% ভোট পাবে না। তাদের চিন্তা সরকারের সাথে একটা গোপন আতাত আছে জামাত ইসলামের। এই আতাতের মাধ্যমে প্রশাসন, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় তারা তাদের সেট আপ দিয়ে দিছে। আর এই টোটাল সেট আপের মাধ্যমে বিএনপিকে মাইনাসের ষড়যন্ত্র চলছে। তার বক্তব্য, আপনারা ব্যাংক দখল করেন আবার বলেন বিএনপি সাদাবাস। এখন জনগণ কাকে ভালোবাসে যদি প্রমাণ চান নির্বাচন দেন। স্থানীয় নির্বাচনের জন্য এই স্বৈরাচার বিরোধী আন্দোলন হয় নাই। ফ্যাক্ট হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে? জামাত মানে বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক, বিপিনের দল, সরমোনাই যারাই আছেন সবাই একজোট, সরকারেরও উপদেষ্টা আসিফ বা যারা আছেন স্থানীয় সরকার নির্বাচন আগে চায়। একা বিপরীতে বিএনপি জাতীয় নির্বাচন আগে চায়। বাট বিএনপির মাঠের শক্তির কারণে একাই সবার সাথে ডিল করার ক্ষমতা রাখে বা সরকার সিদ্ধান্ত নেওয়ার বেলায় বিএনপিকে প্রায়োরিটি দিচ্ছে। তো এগুলো নিয়ে বলা হচ্ছে যে নির্বাচন নিয়ে টালবাহানা বন্ধ করেন, এই সংস্কার খেলা বন্ধ করেন। এগুলো বিএনপি বহুত আগে শুরু করছে, 31 দফা। সব নির্বাচন হবে, মানে স্থানীয় সরকার নির্বাচন একটা গণতান্ত্রিক সরকার করবে, জনগণের হাতে আপনি ক্ষমতা বুঝিয়ে দিন। আর জামাতকে একটা বক্তব্য দিয়েছে, ইসলামকে ছোট করে ইসলামের নামে ব্যবসা করে এদেশের মানুষকে ভুলাতে পারবেন না। এদেশের মানুষ প্রকৃতি ইসলাম বিশ্বাস করে। কোন দিকে যাচ্ছে আপনার কি মনে হয়? বিএনপিকে আসলে মাইনাস করার প্ল্যান চলছে? তবে জামাত এবং বৈষম্য বিরোধীরা এক টিম এতদিন মনে হলেও এখন কিন্তু বিষয়টা আলাদা। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের হাতে তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা অস্ত্র তুলে দিয়েছেন। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পকে তারা এখন প্রেসিডেন্ট মানেন বলেই মনে হয়। তাদের একজন প্রধানমন্ত্রী আছে, নরেন্দ্র মোদী, একটা প্রেসিডেন্টও তারা সাম্প্রতিক সময় পেয়েছেন, এবং এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মিলে ডক্টর ইউনূসের সরকারকে ছেটিয়ে বিদায় করবেন বা ভবিষ্যতে সরকারকে ছেটিয়ে বিদায় করে তারা দেশে ক্ষমতা দখল করবে, এসব খোয়াব টোয়াব দেখছেন। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণের নামে একটা ফান্ড নিয়ে কিছু মন্তব্য করেছেন, সেটা নিয়ে মনে হচ্ছে তাদের বিরাট ঈদ লাগছে। আমি দেখছি অনেকেই ফেসবুকে লিখছে, ওকে তাকে ট্যাগ করছে, তাকে প্রশ্ন করছে $29 মিলিয়ন, যেটা টাকার অঙ্কে 350 কোটি টাকার মতো, সেটা কে কত পেলো। ইভেন আমি আমার মন্তব্যও দেখছি, আমি কিছু পেয়েছি কিনা, পেলে কত পেয়েছি, কেউ খুব কনফিডেন্টলি বলছেন পেয়েছি, কত পেয়েছি ইত্যাদি ইত্যাদি।
একটা জিনিস আমরা আগে মানে এই অ্যানালিসিসে ঢোকার আগে একটা প্রশ্ন যদি আমরা করে রাখি, আচ্ছা আমেরিকা যদি টাকা খরচ করে শেখ হাসিনা সরকারকে পতনের জন্য সাহায্য করে থাকে, যে মুভমেন্ট আছে সেটাকে এনার্জাইজ করতে চায়, কার আপত্তি ছিল শেখ হাসিনা এবং তার হালুয়া রুটি খাওয়া লোকদের বাইরে? কারো কোনো আপত্তি ছিল না। কারণ আমেরিকা যখন নানান পদক্ষেপ নিচ্ছিল 2022-এর শেষ থেকে, র্যাবের পর স্যাংশনের পর ভিসা পলিসি ঘোষণা সহ নানান রকম চাপ তারা তৈরি করছিল বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে, প্রত্যেকে দ্ব্যর্থহীনভাবে সমর্থন করেছে শেখ হাসিনার হালুয়া রুটি খাওয়া লোকজন ছাড়া। তো সুতরাং এটা বলে তারা কি অর্জন করছে আমি আসলে জানি না। যাই হোক, তারপরও ট্রাম্পের এই উক্তিটা নিয়ে একটু কথা বলা দরকার। আসলে ঘটনা যেটা হয়েছে সেটা হলো, আমরা জানি যে ট্রাম্প একটা নতুন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন, DOGE। এই প্রতিষ্ঠানের সিইও জনাব এলন মাস্ককে নিয়োগ করেছেন। সিইও না, ঠিক ইনফ্যাক্ট ডিরেক্টর, উনি দায়িত্ব নিয়েছেন। তো DOGE তাদের একটা ভেরিফাইড এক্স হ্যান্ডেলে জানিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ নামে $2.90 কোটি অর্থায়ন বাতিল করেছে। মানে মাস্ককে দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকার ফেডারেল গভর্নমেন্টের যে এক্সপেন্স আছে সেটা হ্রাস টানা। মানে তারা একটা আলাপ করে তো ভোটে নির্বাচিত হয়েছে, তাদের যে টার্গেট ভোটার্স আছেন তাদেরকে তারা বলেছেন যে আমেরিকা সারা পৃথিবীতে এমন অনেক কিছু করে যেগুলো তার করার দরকার নেই, এগুলো করতে গিয়ে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট হয়, ওই টাকাটা আমরা বাঁচাবো। ফলে ডোজ যেটা করছে আমাদের মনে আছে নিশ্চয়ই, USAIDর ফান্ডিং পুরো বন্ধ করে দিয়েছিল। এখনও আসলে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় USAIDর যে ফান্ডিং আছে সেটা নিয়ে খুবই নানান রকম ক্রাইসিস হয়েছে। বাংলাদেশে অন্তত 10,000 মানুষ চাকরি হারিয়েছে যারা বিভিন্ন USAID ফান্ডেড বিভিন্ন প্রজেক্টে অন্যান্য NGOর হয়ে কাজ করতেন। তো তারা দেখাচ্ছেন যে তারা প্রচুর খরচ বাঁচাচ্ছেন এবং তোমার ট্যাক্সের টাকা তোমার কাছে রাখছি, তোমার জীবন আমি অনেক সমৃদ্ধ করে তুলবো। এটা হচ্ছে তার মানে তার যে ক্যাম্পেইন ছিল সেটার এক ধরনের তারা এটাকে মিট করছে, তারা তাদের ক্যাম্পেইনের যে ইয়ে ছিল, প্রতিশ্রুতি ছিল। ডোনাল্ড ট্রাম্প এরপর এই বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেন বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে $29 মিলিয়ন এমন এক সংস্থার কাছে যে সংস্থার নাম কেউ শোনেননি। তিনি বলেন ছোট একটি সংস্থা এখান থেকে $10,000 সেখান থেকে $10,000 পায়, সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে $29 মিলিয়ন, যেটা খুব ভয়ঙ্কর। সেটা বলছেন। সেই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি মনে করি তারা 2 কর্মী দারুণ খুশি, তারা খুব ধনী, শিগগির ভালো বিজনেস সাময়িকীতে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য। তার মানে যে 2 জন গেছে তারা টাকাটা তারাই খেয়ে ফেলেছেন। ট্রাম্পের আসলে বক্তব্যটা এই ধরনের। এছাড়া তিনি ভারত সম্পর্কে বলেছেন $21 মিলিয়ন দেওয়া হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য। তিনি ফান করে বলছেন আমাদের কি হবে, আমরাও তো চাই ভোটার উপস্থিতি বাড়ুক, মানে আমরা তো টাকা পাচ্ছি না, ভারতকে কেন দেবো? স্টুপিডের মতো কথা, একটা ডেমাগগ যেভাবে কথা বলেন উনি তাই বলছেন। এছাড়া নেপাল টাকা পেয়েছে $29 মিলিয়ন 2টি প্রকল্পের জন্য, এরকম সার্বিয়া, মলদোভা সহ কয়েকটা দেশের কথা বলছেন। তার মানে আসলে তারা যেটা বলছেন, দেখাতে চাইছেন যে বাংলাদেশে ডেমোক্রেসি স্ট্রেংথেনিংয়ের জন্য যে টাকা দেওয়া হতো সেটা তারা দিচ্ছেন না এবং আরও বেশি তাচ্ছিল্য, 2টি মানুষ কাজ করে এরকম প্রতিষ্ঠান, কেউ নাম জানে না। আচ্ছা, আমরা প্রথম ডেমোক্রেসির আলোচনায় পরে আসি। প্রথম যে কথা দরকার সেটা হচ্ছে আমরা কি এই যে 2 জন সদস্য এইসব কতটুকু রিলাই করব। ট্রাম্প এবং মাস্ক পৃথিবীতে যে রাইটিস্ট রাজনীতির সিরিয়াস উত্থান ঘটছে তারই একটা বহিঃপ্রকাশ। সুতরাং তারা লিবারেল যে মিডিয়া আছে এতদিন পর্যন্ত আমেরিকার মতো জায়গাতেও যে ওয়েল অ্যাকসেপ্টেড মিডিয়া, যেগুলো গ্লোবালি অ্যাকসেপ্টেড, আমি ওয়েল অ্যাকসেপ্টেড বলতে এটা বোঝাচ্ছি না তারা নিখুঁত, পৃথিবীতে নিখুঁত বলে কোনো মিডিয়া নাই, কিন্তু এই ওয়েল অ্যাকসেপ্টেড মিডিয়াগুলোকেও তারা ডিনাউন্স করে এবং তারা বলতে চায় যে এগুলো আদতে জেনুইন তথ্য পাবলিশ করে না। বিখ্যাত গত টার্মের ডোনাল্ড ট্রাম্প সবার সামনে একটা সাংবাদিক সম্মেলনে CNN-কে ফেক নিউজ বলে সবার সামনে অপদস্থ করতে চেয়েছেন। নট অনলি দ্যাট, আমি কয়েকদিন আগে এলন মাস্কের একটা টুইট দেখলাম, সেখানে তিনি রয়টার্সের বিরুদ্ধে তারা প্রচুর কঠোর হচ্ছেন এবং রয়টার্সকেও তারা ডিসইনফরমেশন এবং মিথ্যা তথ্যের জন্য অ্যাকিউজ করছেন। এলন মাস্ক এটাকে সেকেন্ড বলছেন, নেক্সট টু AP, অ্যাসোসিয়েটেড প্রেস। মজার ব্যাপার, অ্যাসোসিয়েটেড প্রেসকে এপিকে অ্যাসোসিয়েটেড প্রোপাগ্যান্ডা বলছেন এপির এলাবোরেশন করতে গিয়ে। আমরা বুঝতে পারি যে তারা আদতে তাদের মতো তথ্য ফ্লাডেড করতে চান, সেই কারণে তাদের নতুন নতুন মিডিয়া তারা তৈরি করবেনও। অলরেডি একটা মিডিয়া তাদের হয়ে কথা বলেন বলে তারা ফক্স নিউজের কথা বলছে, সেটাকে রিলাই করছে। সুতরাং মিথ্যাচারের উপরে তাদের আসলে সব কিছু নির্ভরশীল। ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা করলে কোথাও কিছু বলে, সেটা প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের সময় হোক, প্রেসিডেন্সিয়াল ডিবেটের সময় হোক, যখনই হয়েছে মেইনস্ট্রিম মিডিয়া মুহূর্তে একটা তথ্য নিয়ে আসার জন্য কতগুলো মিথ্যে বলেছেন, প্রত্যেকবার উনি অসংখ্য মিথ্যে বলছেন। সেই মিথ্যাবাদী, মিথ্যাচার যাদের না রাজনৈতিক টুল, এই ধরনের ফালতু রাইটিস্ট এবং তারা ফ্যাসিস্ট হয়ে উঠছেন, এই লোকজনের মিথ্যে আসলে একটা বিরাট অস্ত্র, এটা আমরা সবাই জানি। সো এই তথ্য 2 জন কিনা না কিনা সেটা খোঁজাখুঁজি বাদ দিয়ে আমরা তাদেরকে এভাবে একটু দেখতে চাই। কিন্তু যে জায়গাটা আসছে ডেমোক্রেসি স্ট্রেংথেনিংয়ের ব্যাপারে, হ্যাঁ আমেরিকায় খরচ করেছে, USAID বা অন্যান্য ফান্ড থেকে যেখান থেকে এখানে টাকা এসে সেটা দেখানোও সম্ভব। এখন এটাকে আমাদের কাছে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই যে সো-কল্ড স্ট্রেংথেনিং ডেমোক্রেসি, এটা আমেরিকার চ্যারিটি না, বহুদিন বলেছি। বিশেষ করে 2022 সালের শেষে যখন র্যাবকে স্যাংশন দেওয়া হয়, তারপর যখন ভিসা পলিসি, আমি প্রচুর আমার এই চ্যানেলে কথা বলেছি, টকশোতে কথা বলেছি, সেটা হলো আমেরিকা এখন লিবারেল ডেমোক্রেসিকে তারা চায় যেটা আপহোল্ড করুক, এটা স্প্রেড করুক, এটা স্ট্রেংথেন হোক। কারণ তারা দেখেছে, এটা সবাই জানি যে আমরা লিবারেল ডেমোক্রেসির সাথে একজন ইললিবারেল ডেমোক্রেসিও আছে এখন উল্টোভাবে বলতে গেলে। আর ট্রাম্প সেই সো-কল্ড, তারা তো আর পুরোপুরি স্বৈরাচারী বলে ফেলতে পারছে না, একটু ইললিবারেল, তারা এটুকু মেনে নেবেন নিশ্চয়ই। এই ইললিবারেল ডেমোক্রেসি টার্মটা ভিক্টর অরবান, হাঙ্গেরি, তিনি আসলে বলতেন প্রচুর। সো লিবারেল ডেমোক্রেসির সাথে বিল্ট ইন হচ্ছে হিউম্যান রাইটস, বিল্ট ইন হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশনস। সো এগুলো যখন থাকে তখন যেটা দাঁড়ায়,
ওই সব দেশ এই জিনিসগুলোর বাইরে দাঁড়াতে চায়, বাইরে যেতে চায়, তারা তখন এই জিনিসটাকে ঠিকঠাক মতো করতে পারে না। আমরা সরাসরি যদি বলি চায়না যে ধরনের ব্যবস্থা দেখতে চায়, এগুলো তার উল্টো। ফলে এগুলো তৈরি করে, এগুলো স্প্রেড করি, এগুলোকে স্ট্রেংথেন করিয়ে মূলত চায়নাকে কমব্যাট করার চেষ্টা আমেরিকা করেছে। বিশেষ করে বাইডেন প্রশাসনের সময় এটা বেড়েছে, কারণ হলো এর আগের 4 বছরে ট্রাম্পও এখনকার মতো এত অ্যাগ্রেসিভ না হলে মোটামুটি উনি এই জায়গাগুলোর ক্রিটিক করতেন। ফলে এই ডেমোক্রেসি ডেভেলপ করানোর চেষ্টা, লিবারেল ডেমোক্রেসি ডেভেলপ করানোর চেষ্টা আমেরিকার কোনো লুকোছাপার বিষয় না। সুতরাং যে ফান্ড এসে সেই ফান্ড তো দুজন খেয়ে ফেলেছে, এটা ট্রাম্প তার পপুলিস্ট অ্যাটিটিউডে বলছে, কিন্তু এই টাকাগুলো বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গেছে যারা আসলে এই রিলেটেড কাজ করেছে। এখন এই টাকার কত পার্সেন্ট খরচ হয়েছে, এটা কি বেনিফিট হয়েছে, সেটা আরেক ডিবেট, সেই ডিবেটও আমরা এখন ঢুকছি না। কিন্তু এগুলো তাদের ঘোষিত অবস্থান, ঘোষিত নীতি। আমি আগে বহুবার বলেছি যে ইভেন 70s 80s আমেরিকা তার স্বার্থের জন্য ডিক্টেটরদেরকে আসলে প্রমোট করতো, কারণ তারা দেখেছে লিবারেল ডেমোক্রেসি যদি থাকে তাহলে সেই লিবারেল ডেমোক্রেসিটা কমিউনিস্ট আন্দোলনকে, কারণ তখনকার সবনি ইয়াং এনার্জেটিক ব্রিলিয়ান্ট তরুণরা রীতিমতো মেসমারাইজ হয়েছিল কমিউনিজম দিয়ে, তখন কমিউনিজম মাথা চাড়া দিচ্ছে, সে তারা ঠেকানোর জন্য তারা ডিক্টেটর আনতো। আইয়ুব খানকে সেই অঞ্চলকে তুমি সাইজ করে রাখো, তুমি ক্ষমতায় থাকো এবং তুমি কমিউনিস্টের বিরুদ্ধে ক্র্যাকডাউন চালাও। এভাবেই একটার পর একটা ডিক্টেটর এই অঞ্চলে বিভিন্ন জায়গায় তারা তৈরি করেছে। মজার ব্যাপার 90s তাদের এই প্রয়োজন ফুরিয়ে গেছে, কারণ সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে এবং আমরা তখন দেখব পৃথিবীর বিভিন্ন দেশে ডিক্টেটরদের পতন হয়েছে এবং ওই সময় ডেমোক্রেসির একটা বিরাট জোয়ার দেখা গিয়েছিল। এই যে আর্লি 90s থেকে প্রায় 10 বছরের মতো এই যে হান্টিংটনের যে ওয়েভ অফ ডেমোক্রেসি বলে, ওটার যে হাই টাইডটা ছিল ওর সময় কিন্তু একটা সিগনিফিকেন্ট, এটা কারণ সেটা সেই আমেরিকায় তার স্বার্থ যখন এরকম ছিল, তখন এখন যখন এরকম আছে তখন এটাই করবে, আমেরিকা তার স্বার্থে করবে। বহুবার বলেছি আমাদের সুবিধা হচ্ছে তার স্বার্থ আর আমার স্বার্থ যেখানে একসাথে কাজ করে, তাই আমেরিকার যে কোনো চেষ্টা আমাদের ডেমোক্রেসিকে স্ট্রেংথেন করার জন্য সেটা আমরা সমর্থন করেছি। শেখ হাসিনা এইভাবে ক্ষমতায় থাকুক আমেরিকা চায় নাই, আমরাও চাইনি। সো এটা মিলে গেছে, আমেরিকার ওই জিনিসগুলো আমাদের নিজস্ব চেষ্টা, আমাদের নিজস্ব মুভমেন্টকে স্ট্রেংথেন করবে, মানে তারা ক্যাটালাইজ করবে, সেই জন্য আমরা সেটাকে ওয়েলকাম করেছি। কোনোদিন মনে করি নাই যে আমেরিকায় সরকার ফেলে দেবে, আমি অন্তত মনে করিনি, বলিনি, বলেছি আমাদের সাহায্য করবে আমাদের মুভমেন্ট, সেটাকে আমরা মানে সিরিয়াসলি এটাকে সাপোর্ট করি নেই। সুতরাং আমার জন্য ফান্ডিং আছে, এটা সমস্যার কিছু নাই। ছাত্রলীগের আরেকটি নতুন বর্বরতা নিয়ে আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, নিউজ পেপারগুলোতেও নিউজটা হচ্ছে এখন। আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতাদের দর্শনে অন্তর্সত্ত্বা এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক তরুণীকে আন্দোলন চলা অবস্থায় ছাত্রলীগের 2 নেতা গণদর্শন করেছিলেন। সেই দর্শনে এসে পরবর্তীতে চেক আপ করে দেখতে পেলেন যে তার পেটে সন্তান এসেছে। প্রিয় দর্শক, এই কথাটা আজকে লজ্জা ছেড়ে দিয়ে সে নিজেই প্রকাশ করেছেন একটি অনুষ্ঠানে, নারীদের একটি অনুষ্ঠানে হৃদয় বিদারক কথাগুলা সে বলেছেন। এবং তখনকার সময়ে আন্দোলন সংগ্রামে আরও যেই নারী নেত্রীরা ছিলেন, আমাদের সন্তান তুল্য মেয়েরা ছিলেন, তাদের কাছে সে প্রকাশ করেছে অনেকেই তাকে সহযোগিতা করার জন্য, মানসিকভাবে তাকে বেঁচে থাকার জন্য তাকে সহযোগিতা করেছেন, ভালোবাসা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। তারপরেও যেহেতু সে ভুক্তভোগী, তার কিছু আবদার, তার কিছু আরও সহযোগিতা, আরও খোঁজখবর নেওয়া, আরও বেশি তার একটা চাহিদা থাকতেই পারে। সেই চাহিদা থেকে, সেই আবেগ থেকে আজকে সে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন। আমি একটু বক্তব্যের রেকর্ডটা আপনাদেরকে শোনাবো, তারপরে এই বিষয়ের বিশ্লেষণটা শেষ করব। 4ই আগস্ট সকাল 9:30 বাজে চাষারা গোল চত্বর থেকে ছাত্রলীগের লোকজনরা আমাকে তুলে নিয়ে যায়। প্রায় 20-25 জনের লোকজন মতো ছিল। তো সেখানে হচ্ছে আমাকে তুলে নিয়ে গেলাম কলেজের ওইদিকে, কলেজ রোড ছিল, কলেজ রোডের গলিতে হচ্ছে মেবি আজমি ওসমানের বাড়ির নিচে আমাকে, ওখানে একটা অফিস ছিল, সেই অফিসে নিয়ে যায়। টেনে হিসেবে আমাকে মারতে মারতে নিয়ে যায়। আশেপাশে অনেক মানুষজন ছিল, কিন্তু কেউ সামনে আসে নাই আটকানোর জন্য। তো তারা ওখানে আমাকে মারধর করে আমার ফোন টোন সবকিছু নিয়ে যায়। তারপর সে অফিসে নিয়ে যাওয়ার পর প্রত্যেকটা মানুষ হচ্ছে অনেক বাজে বাজে ভাবে কথাবার্তা বলছে, অনেক বাজে গালিগালাজ করছে, আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা বলছে। এমনও কথা বলছে যে আন্দোলন করো, আন্দোলন একদম ভরে দিব, এইসব বাজে কথাও শুনতে হয়েছে। তো ওইখান থেকে হচ্ছে পরে লাস্ট মুহূর্তে সবাইকে বের করে দেয়। 2 জন ছিল, 2 জন মিলে পরে হচ্ছে আমাকে ধরতেছে, তাদের কোনো শাস্তি হয় নাই। সাইজি সাইড থেকে শুরু করে ওমামা ফাতিমা, নুসরাত তাবাসসুম, সবাই জানে। ওমামা ফাতিমাকে যখন আমি জানাই তখন বলে কি ও আচ্ছা তোমার সাথে অনেক খারাপ হয়েছে, আচ্ছা দেখবো না বিষয়টা, শেষ এখানেই ক্লিয়ার, মানে ক্লোজ করে দিস টপিক। নুসরাত তাবাসসুম আপুকে জানাই, উনি আমাকে বলে তুই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস। টিএসসি ক্যাফেটেরিয়াতে আমি তার পাশের টেবিলে বসা, তাকে হোয়াটসঅ্যাপে নক করি, সে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সিন করে কিন্তু কোনো রিপ্লাই করে না। আর সাইজি স্যার একদম প্রথম থেকে বিষয়টা জানতো, সে নিজে দায়িত্ব নিছে পার্সোনালি, উনি এই বিষয়টা দেখবে, প্রশাসনের সাথে কথা বলে তাদেরকে শাস্তি আনতে আনার চেষ্টা করবে। সে আমাকে প্রতিনিয়ত বলতে যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি ভুলে যাই, অনেক কাজে থাকি তো, ব্যস্ত থাকি, তুমি আমাকে মনে করিয়ে দিও। আমি প্রতিদিন তাকে হোয়াটসঅ্যাপে নক করতাম, ভাই আমার বিষয়টা কি দেখছেন, কিছু করছেন। সে হঠাৎ করে হচ্ছে প্রায় 1 মাস পর আমাকে মেসেজে রিপ্লাই দিল। প্রিয় দর্শক, একজন তরুণীর মুখ থেকে আপনারা কথাগুলো শুনলেন, এতক্ষণ পর্যন্ত অডিওটা আমি আপনাদেরকে শেয়ার করেছি। প্রিয় দর্শক, একজন তরুণী, তাকে কিভাবে ধরে নিয়ে গেছে নারায়ণগঞ্জে এবং ওসমান পরিবারের বাড়িতেই বা সেই তাদের অফিসেই তাকে 2 জন মিলে দর্শন করেছে। তার আগে অনেক লোকেরা ছিল, তাদেরকে বের করে দিয়ে 2 জনে দর্শন করেছে এবং সে পরবর্তীতে সেই দর্শনে প্রেগনেন্ট হয়েছে, অন্তঃসত্ত্বা হয়েছে, তার পেটে বাচ্চা এসেছে। প্রিয় দর্শক, এই ধরনের কাজ হয়তোবা একজন সাহস করে আমাদেরকে মিডিয়ার সামনে বলেছে, হাজারো জন হয়তোবা নিজের লজ্জাকে লুকিয়ে রাখার জন্য, যারা একেবারেই প্রেগনেন্ট হয় নাই কিন্তু দর্শিতা হয়েছে, এরকম সংখ্যা তাহলে আমরা 1 নয়, এখন একাধিক
এটার সংখ্যা কত গিয়ে দাঁড়াতে পারে হয়তোবা আমরা পুরোপুরি বলতে পারবো না। তাই আজকের এই দিনেও যারা ছাত্রলীগকে, আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ভালোবাসতে চান, ভালোবাসেন, নিজের পরিচয় দেন, আপনাদের জন্য এই ভিডিওটা উপস্থাপন করলাম। আপনাদের বিবেক, আপনাদের মানসিকতা, আপনাদের চরিত্রের মাঝে এই ভিডিওটা যদি সাড়া না জাগে, তাহলে আপনি ধরে নেবেন আপনার মাঝে আর মানসিকতা, মানুষ হিসাবে যেটা থাকার সেটা নাই। আপনার মাঝে এখন পশু আর হায়ানার চরিত্র চলে এসেছে। আপনি পশু আর হায়ানাদের চাইতেও নিকৃষ্ট মানসিকতার একজন মানুষরূপী পশু হয়ে গিয়েছেন। তাই আমরা বলবো যে এই আন্দোলন আমাদের শেষ হয়নি, এই বিজয় আমাদের শেষ হয়নি। আমরা এই বিজয় আর এই সংগ্রাম ততদিন পর্যন্ত চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের সন্তানের মতো এই বাচ্চাদের উপরে, যাদের উপরকে হাত কাটা, পা কাটা, আহত হয়েছে, নিহত তো যারা হয়েছে তারা চলেই গিয়েছে, কিন্তু যারা বেঁচে আছে, এরই মাঝে যেই নারীরা দর্শিতা হয়েছে, বিভিন্নভাবে অপদস্থ হয়েছে, তাদের পূর্ণাঙ্গ বিচার এবং তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা না করা পর্যন্ত তাদের পাশে আমি আছি। ছোট ছোট দাড়ি একটা মার্কা আছে, এই মার্কাটা কি জানেন? এটার নাম হইলো জামাত মার্কা। এই দাড়িগুলা দেখে এরা প্রত্যেকদিন হাজার হাজার ইউটিউবে ছাইরা বলে বিএনপি দুর্নীতিবাজ। আমাদেরকে চোর কও, আমাদেরকে দুর্নীতিবাজ বলো। ইয়েস, বিএনপি কর্মীরা দুর্নীতিবাজ না, ভালো মানুষ। তারা লুটেরা না, মানুষের পক্ষের মানুষ। তার পক্ষে বাংলাদেশের মানুষ আছে, তার প্রমাণ একমাত্র একটা নির্বাচন। এই দেশটা কিন্তু সিরাজের দেশ, এই দেশটা কিন্তু মেজর জিয়ার দেশ। ইসলামের নামে যারা মহান ইসলাম ধর্মের নামে যারা ব্যবসা করতে চায় তারা ছোট হয়ে যাবে। জামাতে ইসলাম খালি ইসলাম মাজার বাইয়া ফেলেন, বিএনপির লোকজনের নামে দুর্নাম ছড়াইছে, নেরাইলো সান্নাবাদ সান্নাবাদ। ওই যে ইউটিউব ছোট ছোট দাঁড়িয়ে একটা মার্কা আছে, এই মার্কাটা কি জানেন? এইটার নাম হইলো জামাত মার্কা। এই দাড়িগুলা দেখে এরা প্রত্যেকদিন হাজার হাজার ইউটিউবে ছাইরা বলে বিএনপি দুর্নীতিবাজ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল চান্দাবাজ। মা মরছে, বাপ মরছে, জেল কাটছি, ছেলের পেটে ভাত নাই, বোর পরনে কাপড় নাই, জেল থেকে বাইরে আসছি, খাইতে পারি নাই, বন্ধুর কাছ থেকে 10,000 টাকা নিলে কি অপরাধ হয়েছে? কি অপরাধ করেছে? তোমরা তো ব্যাংক দখল করে ফেলছো। আমাদেরকে চোর কও, আমাদেরকে দুর্নীতিবাজ বলো। ইয়েস, বিএনপি কর্মীরা দুর্নীতিবাজ না, ভালো মানুষ। তারা লুটেরা না, মানুষের পক্ষের মানুষ। আমি ইউনূস সাহেবকে এই মুহূর্তে আহ্বান করতে চাই, তার পক্ষে বাংলাদেশের মানুষ আছে, তার প্রমাণ একমাত্র একটা নির্বাচন। কথাটা ঠিক না নাকি? ইউনূস সাহেব, আপনারা ডক্টরেট প্রফেসর, আপনারা বিশ্বের নোবেল পাইছেন, আপনি বুঝেন না তত্ত্বাবধায়ক সরকার কি? তত্ত্বাবধায়ক সরকার কি স্থানীয় ইলেকশনের জন্য দরকার হয়? এই যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে স্লোগান দিয়ে হাজার হাজার জেল কাটলো, শত শত মূল্য, এখন স্থানীয় নির্বাচনের কথা বলেন কেন? তাইলে ইলেকশনের সাথে আপনি আপনারা বেইমানি করতেছেন কিনা এখনো বলতে চাই। এই দেশটা কিন্তু সিরাজের দেশ, এই দেশটা কিন্তু মেজর জিয়ার দেশ। এই দেশে পারবে না বন্ধুরা, বেইমানেরা হেরে যাবে, মির্জাফররা হেরে যাবে। ইসলামের নামে যারা মহান ইসলাম ধর্মের নামে যারা ব্যবসা করতে চায় তারা ছোট হয়ে যাবে। জামাতে ইসলাম খালি ইসলাম মাজার বাইয়া ফেলেন, মদনপুরের শাহ সুলতানের মাজার ভেঙে ফেলবেন, সিলেটের শাহজালালের মাজার ভেঙে ফেলবেন, বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাতকে ধ্বংস করে দিবেন। ইসলাম মুসলমান। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।